হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই অথর্ব ক্র্যাক কম্পিটিশন। আজকে বৃহস্পতিবার এবং বৃহস্পতিবার সকাল সন্ধ্যে ছটা মানেই হচ্ছে আমাদের ডব্লিউবিসিএস 25টি এমসিকিউ, স্পেশাল এমসিকিউ। আমাদের যে ডব্লিউবিসিএস এর যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, এক্সামের মানে এক্সাম যে কোয়েশ্চেন্স এর প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেই পরবর্তী পরীক্ষার জন্য আমরা এই ট্রেন্ডকে মাথায় রেখে কিছু বাছাই করা প্রশ্ন এনেছি, যেগুলো তোমাদের ভীষণ পরিমাণে হেল্প করবে। মনে রাখবে সপ্তাহে 3 দিন, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং হচ্ছে শনিবার, ঠিক আছে। আর এখানে 20,000 জিকে জিএস আলোচনা করব, শুধুমাত্র দুটো এক্সামকে টার্গেট করে নয়। আরআরবি, এনটিপিসি এবং ডব্লিউবিসিএস তো আছেই, সাথে এর রিলেটেড আর যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করো, এইটা তোমাদের বেস্ট প্রিপারেশন হবে। ওকে, তো চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে। প্রথম প্রশ্ন বলছে, এভরি ইয়ার 21শে জুন, প্রত্যেক বছর 21শে জুন সেলিব্রেটেড কি দিন হিসেবে আমরা পালন করি? দেখো আমাদের এই যে কোয়েশ্চেন সেট গুলো রয়েছে 25টা, এটা বাংলা ইংরেজি দুটো ভাষাতেই পাবে, তো অসুবিধা কিছু হবেই না, ঠিক আছে। তো ওয়ার্ল্ড মিউজিক ডে, ইন্টারন্যাশনাল যোগা ডে, হাইড্রোগ্রাফি ডে, নাকি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ? তো উত্তর হবে তোমরা প্রত্যেকে যেন ইন্টারন্যাশনাল যোগা ডে, কিন্তু বাকিগুলো চেক করতে হবে। ওয়ার্ল্ড মিউজিক ডে ওই দিনেই পড়ে, তাহলে অল অফ দ্য অ্যাবভ কারেক্ট হবে। মনে রাখার একটা সহজ একটা গল্প বলছি, মনে রাখবে। আমাদের প্রত্যেকের মনে থাকে এটা, যে ইন্টারন্যাশনাল যোগা ডে 21শে জুন। যদি যোগা করতে লাগে, কনসেন্ট্রেশনের জন্য সুন্দর একটি মিউজিক দরকার পড়ে, ঠিক আছে। তো মিউজিক চালিয়ে যোগা করছে, ঠিক আছে, যোগা। এবং হচ্ছে এই যোগ করতে করতে মনে করে ব্যায়াম করার ফলে কি হয়, আমাদের পরবর্তীকালে ফ্রেশ হওয়ার জন্য স্নান করতে হবে, স্নানের জন্য জল দরকার, হাইড্রো। তো ঠিক আছে, হাইড্রোগ্রাফিতে একই দিনে, মনে রাখবে একই এই গল্পটার মাধ্যমে, আর জীবনে কোনোদিনও ভুলবে না। গল্পটা চোখ বন্ধ করে একবার দুবার ভেবে নাও, দেখো, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে, প্রতি বছর 21শে জুন, ওই কোয়েশ্চেনটা রিপিট, আমি বললাম বাংলা ইংলিশ দুটোতেই পাবো। পরবর্তী প্রশ্ন বলছে, হু ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ব্রিটিশ অ্যাট দ্য টাইম অফ দ্য সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স? ঠিক আছে, আর আরটিসি বলা হয় রাউন্ড টেবিল কনফারেন্স। তিনটে হয়েছিল, তার মধ্যে বলছে দ্বিতীয়টা যখন হচ্ছিল, যেটাতে গান্ধীজি পার্টিসিপেট করেছিল এবং গান্ধীজির সাথে একজন মহিলা পার্টিসিপেট করেছিল, সরোজিনী নাইডু। এরা এই সময় কে ছিলেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার, ভারত তোমার ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? ক্লিমেন্ট এটলি, র্যামসে ম্যাকডোনাল্ড, উইনস্টন চার্চিল, নাকি হচ্ছে অ্যান্টনি এডেন? তো উত্তর কি হবে? অপশন নম্বর বি হবে, র্যামসে ম্যাকডোনাল্ড ছিলেন সেই সময়, ঠিক আছে। এবং উইনস্টন চার্চিল কোন সময় ছিল? ক্লিমেন্ট এটলি ছিলেন হচ্ছে ভারতের স্বাধীনতার সময়, 1947 সাল, ঠিক আছে। এবং উইনস্টন চার্চিল ছিলেন ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় ছিলেন। এবং এই যে উইনস্টন চার্চিল গান্ধীজিকে খুবই ব্যঙ্গ করে ডাকতেন অর্ধ নগ্ন ফকির, অর্ধ নগ্ন ফকির, ঠিক আছে। মনে রেখে দিও, ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন বলছে, ওয়ার্ল্ড ডে এগেইনস্ট দ্য চাইল্ড লেবার, এইটা কবে অবজার্ভ করা হয়? শিশু শ্রম বিরোধী দিবস, ঠিক আছে। 12ই জুন, 10ই জুন, 8ই জুন, নাকি হচ্ছে 11ই জুন? উত্তর হবে অপশন নাম্বার এ, 12ই জুন। এবং হচ্ছে এই তোমাদের আমাদের যে সংবিধান রয়েছে, সংবিধানের মধ্যে একটি আর্টিকেল রয়েছে, আর্টিকেল নাম্বার 24। এটা হচ্ছে শিশু শ্রম বিরোধী একটি আর্টিকেল, মনে রাখবে, শিশু শ্রম বিরোধী আর্টিকেল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে, নেম অফ দ্য ট্রাইব দ্যাট রিবেল্ড এগেইনস্ট দ্য ব্রিটিশার বিকজ হিউম্যান স্যাক্রিফাইসেস সিস্টেম ওয়াজ ব্যান্ড। তো কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখো, প্যাটার্ন দেখো, ভীষণই মানে ইম্পর্টেন্ট কিছু আতিপাতি প্রশ্ন আনিনি ওখানে, ঠিক আছে। যে পাতি কোয়েশ্চেন গুলো তো আমরা প্রত্যেকে সবাই জানি, যে সত্যগুলোর প্রতি কে প্রবর্তন করেছিলেন, কোথায় প্রবর্তন করেছিলেন, এগুলো যদি বারবার আমি রিপিট করি তাহলে কি হবে? তো জানি, তো আমরা প্রত্যেকেই জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি। তো এমন কিছু কোয়েশ্চেন, যেই ট্রেন্ড গুলো আমাকে ফলো করতে হবে, এবং হচ্ছে যেই কোয়েশ্চেন্স গুলোর জন্য আমাদের কাট অফ মার্কস ক্লিয়ার করা যায় না পরীক্ষায়, ঠিক আছে। তো কাট অফ যাতে ক্লিয়ার করে নিয়ে, যে কোয়েশ্চেন্স গুলো নেগেটিভ করে বা যেগুলো ছেড়ে দিয়ে আসি, সেগুলোই আমরা এখানে আলোচনা করব এই 25টি সেটের মধ্যে, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বলেছে, মানব বলি প্রথা নিষিদ্ধ করেছিলেন একজন ব্রিটিশার, তার তার জন্য কি করেছিল? সেই গোত্রটা বা হচ্ছে তোমার সেই জাতিটা, উপজাতিটা আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। তারা কারা ছিল? কুকি ছিল, খোন ছিল, ওরাও ছিল, নাকি নাকোদা ছিল? উত্তর কি বলবে? উত্তর বলবে অপশন নাম্বার বি, খোন। খোনরা কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং হচ্ছে ওড়িশা, বিশাখাপত্তনম, ওই অঞ্চল, ঠিক আছে। এইটা মোটামুটি তোমার হয়েছিল ওই 1753 থেকে শুরু হয়, 100 বছর, প্রায় পরবর্তী 100 বছর চলতে, স্টার্টিং এই সময় থেকেই হয়েছিল। তো এদের একজন লিডার ছিল, লিডারটার নাম মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। তার কারণ, উত্তর হবে, তার কারণ হচ্ছে এগুলো তোমাদের কোয়েশ্চেন্স দিয়ে দেয়, ঠিক আছে। যেমন হচ্ছে চক্র
বিষ্ণই, ঠিক আছে, চক্র বিষ্ণই। তো এইবার হচ্ছে কথাটা যে কেন করবো এত কিছু, তার কারণ আমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন করছি, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, ডব্লিউবিসিএস এর মতন একটা এক্সামের জন্য প্রিপারেশন করছি, এবং হচ্ছে সর্বভারতীয় এক্সাম আরআরবি এনটিপিসি। তো এই ধরনের কোয়েশ্চেন, এই ধরনের প্যাটার্ন তোমাকে মনে পুরো যেতে হবে, ঠিক আছে। তো যারা যারা তোমার বন্ধু বান্ধব প্রিপারেশন করছে তাদের মধ্যে জানিয়ে দিতে হবে যে এই ধরনের একটি ক্লাস হয় প্রত্যেক সপ্তাহে, মানে সপ্তাহে 3 দিন করে। তো এই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে আলোচনা করা হয়, প্রিপারেশন আরো বেশি ধারালো করবার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। বলছে কোন অ্যাসিডটি খনিজ অ্যাসিড, কোন অ্যাসিডটি হচ্ছে খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিড হচ্ছে মনে করেন বলতে যাচ্ছে মিনারেল অ্যাসিড কোনগুলো। অপশন দেখলেই তুমি অপশন এড করে মনে করো এই কোয়েশ্চেনটাই তোমার রিজনিং এসছে, রিজনিং এ দিয়ে বলেছে কোনটি আলাদা, তাহলে আলাদা করতে পারবে। যেমন হচ্ছে দেখো সাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তো টার্টারিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এদের মধ্যে একটা মিল আছে, তার কারণে এটা হচ্ছে জৈব অ্যাসিড, মানে হচ্ছে উদ্ভিদের মধ্যে পাওয়া যায় এগুলো, ঠিক আছে। যেমন সাইট্রিক অ্যাসিড লেবু মানে টক জাতীয় জিনিসের মধ্যে পাওয়া যায়, টার্টারিক হচ্ছে তোমার কি বলে ওটাকে, তেঁতুলের মধ্যে পাওয়া যায়, অ্যাসকর্বিক অ্যাসিড আমরা জানি ভিটামিন সির রাসায়নিক নাম। তো অটোমেটিক্যালি হাইড্রোক্লোরিক অ্যাসিডই তো হচ্ছে তোমার খনিজ থেকে পাওয়া যায়, হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন নম্বর বি, ঠিক আছে। খনিজ কেন, মাটির তলা থেকে যে তোমার যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে, ঠিক আছে, মিনারেলস। পরবর্তী প্রশ্ন বলছে কি, বলছে যে হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ দ্য ওয়ার্ল্ডস 25% থোরিয়াম রিজার্ভ রয়েছে, মানে ভারতের বা বিশ্বের হচ্ছে 25% থোরিয়াম মজুদ করা রয়েছে, যেটা হচ্ছে বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ওই দেশটার নাম কি, যে দেশ হচ্ছে সব থেকে বেশি থোরিয়াম পাওয়া যায়, ইন্ডিয়া, চায়না, ইউএসএ নাকি হচ্ছে রাশিয়া। এই কোয়েশ্চেনটা আগের সেটেও আমি আলোচনা করেছিলাম, তবে এই ধরনের কোয়েশ্চেন বলে দিয়েছিলাম আমি যে থোরিয়াম সব থেকে বেশি রিজার্ভ রয়েছে হচ্ছে ইন্ডিয়াতে, আর সেটা হচ্ছে কেরালার মালাবার উপকূলে। মালাবার যেটা অবস্থিত হচ্ছে কেরালাতে, আমরা জানি প্রত্যেকেই ডব্লিউবিসিএস এর প্রিপারেশন করছি, ওকে। আচ্ছা, আর কি মনে রাখবে, এই যে কেরালাতে মোনাজাইট বালি পাওয়া যায়, সেই বালির মধ্যে থেকেই এই তোমার থোরিয়াম পাওয়া যায়। থোরিয়াম একটি হচ্ছে তোমার কি বলতো, থোরিয়াম হচ্ছে একটি রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, ঠিক আছে। তো এর সাথেই মনে রাখবে চায়না হচ্ছে সব থেকে প্রথম দেশ গোল্ড উৎপাদনে, রাশিয়া হচ্ছে তোমার ডায়মন্ডে ফার্স্ট, ওকে। আর এই গোল্ডের কথা যদি ভারতের স্টেট বলি তাহলে কর্ণাটক মনে রাখবা, ডায়মন্ডের ক্ষেত্রে মনে রাখবা হচ্ছে এমপি, ঠিক আছে, এমপির হচ্ছে পান্না, আর গোল্ড হচ্ছে কর্ণাটকের কোলার মাইন বা হুট্টি মাইন, ঠিক আছে, মনে থাকবে। আরেকটা প্রশ্ন আসে যে কোন দেশ সব থেকে বেশি গোল্ড ইম্পোর্ট করে, ইম্পোর্ট, ঠিক আছে, তো আমদানি করে, তো সেটা আমাদের দেশ ভারতবর্ষ, ইন্ডিয়া, আমরা ইম্পোর্ট করে থাকি সব থেকে বেশি গোল্ড। পরবর্তী প্রশ্ন বলি, পরবর্তী প্রশ্ন বলছে which of the following is the correct word describing loss of the snow of the from the glacier means the sublimation, melting, evaporation of the avalanches, মানে বলতে চাইছে নিম্নলিখিত কোন উদাহরণটি হবে তুষারপাত, বাষ্পীয় ভবন বা তুষারের গলে যাওয়া, বা মনে করে যে কি বলে তুষার ধস, এগুলোর উদাহরণ কোনটা হবে, অ্যালবার্টেশন, ক্রিপিং, না গ্যালিং, নাকি হচ্ছে কি প্লাকিং। তো উত্তর হবে অপশন নাম্বার এ, অ্যাবলেশন। তো দেখো এই কোয়েশ্চেনটা নিশ্চয়ই পরিবর্তিত ট্রেন্ডের সাথে একেবারে কার্যকরী। তো এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু আমরা অনেকেই জানি না, হয়তো জানো অনেকে যারা ভালো স্টাডি করছো, দীর্ঘদিন থেকে পড়াশোনা করছো। সেই জন্য আমি বারবার বলি যে এই সিরিজটাতে কিন্তু তোমরা পাতি পাতি কোয়েশ্চেন্স পাবে না, এখানে কিন্তু বেস্ট বেস্ট কোয়েশ্চেন যেগুলো আমাদের কাট অফ ক্লিয়ার করতে বাধা দেয়, বা মনে করো কাট অফ থেকে 5 নম্বর 10 নম্বর পিছিয়ে থাকছে আমরা প্রত্যেক বছর, সেই জন্য কিন্তু এই সিরিজটা আমি বারবার ফলো করতে বলছি। এবং তোমরা নিজেরা দেখলে হবে না, বন্ধুদের মধ্যেও শেয়ার করতে হবে, ঠিক আছে, তাহলে তারাও এটার লাভ নিতে পারে, ঠিক আছে। অ্যাবলেশন হচ্ছে সেই জিনিস যেখানে হচ্ছে তোমার এই গ্লেশিয়ার থেকে বরফ ভেঙে পড়া, মানে হচ্ছে তোমার কি বলে থাকে অ্যাভালাঞ্চেস হয়, বা মনে করো এভাপোরেশন হচ্ছে, গলে যাওয়া, এগুলোকে বলা হয় অ্যাবলেশন, ওকে। চলো পরের প্রশ্ন বলছে which of the following organization is a part of the World Bank Group। আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ যেটাকে আইবিআরডি বলা হয়, তো ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের মধ্যে 5টা গ্রুপ নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক তৈরি হচ্ছে, তো নিম্নলিখিত কোনটা ইজ আ পার্ট অফ, আচ্ছা কোনটা ওয়ার্ল্ড ব্যাংকের পার্ট। তো উত্তর বলছে যে আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, তারপর বলছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা তো একেবারে নয়, বাদ আগেই হয়ে গেল। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন নয়, এবারে লেবার অর্গানাইজেশন এটা ও হবে। তারপর বলছে ইন্টারন্যাশনাল ফান্ড অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট, অপশন নাম্বার এ একেবারে কারেক্ট হবে। উত্তর হবে অপশন নাম্বার এ, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। এছাড়াও আইবিআরডি রয়েছে, কমা দিয়ে লিখতে পারি আইবিআরডি, ঠিক আছে। আইবিআরডি এর পুরো নাম কি বলবে হচ্ছে তোমার
ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, বলে দেবো রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে মিগা, বলো এটাকে। মিগা হচ্ছে তোমার এটারই পার্ট, ওয়ার্ল্ড ব্যাংকেরই পার্ট। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার আমরা জানি কোথায় রয়েছে না, ওয়াশিংটন ডিসিতে, নিউ ইয়র্কের, আমেরিকার কি বলে তোমার রাজধানী। পরবর্তী প্রশ্ন, নিচের কোন এলাকা বা অঞ্চলগুলি সবচেয়ে ভূমিকম্প প্রবণ হবে? ঠিক আছে, মানে আর্থকোয়েক প্রোন এরিয়া, তো কোনটা? গঙ্গা ব্রহ্মপুত্র ভ্যালি, ডেকান প্লেটিউ, প্লেন অফ দ্য প্লেন্স অফ দ্য ইস্টার্ন ইন্ডিয়া, নাকি হচ্ছে তোমার ওয়েস্টার্ন ঘাট? তো এর মধ্যে কোনটা সব থেকে ভূমিকম্প প্রবণ? দেখো, উত্তর হবে অপশন নাম্বার এ, গঙ্গা ব্রহ্মপুত্র ভ্যালি। এটা হচ্ছে সব থেকে তোমার ভূমিকম্প প্রবণ এলাকা। এবং যে ভারতের সব থেকে ভূমিকম্প প্রবণ এলাকা হচ্ছে অনেকগুলো জোনে ভাগ করা যায়, 5টা জোনে মোটামুটি ভাগ করা রয়েছে। ঠিক আছে, সব থেকে হচ্ছে হিমালয় অঞ্চল, যেটা হিমালয় হচ্ছে আমরা জানি এখনো তৈরি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ইউরেশিয়ান তোমার কি বলে ভারতীয় প্লেট, ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের তলায় ঢুকে যাচ্ছে, তো সেই কারণে হচ্ছে ওই হিমালয় অঞ্চল সব থেকে তোমার ভূমিকম্প প্রবণ এলাকা। তারপরেই তো তোমার ব্রহ্মপুত্র ভ্যালি পড়ে। ওকে, বলছে ডিউরিং দ্য ফ্রিডম স্ট্রাগল অফ ইন্ডিয়া হুইচ অ্যামং দ্য ফলোয়িং মুভমেন্ট স্টার্টেড উইথ ডান্ডি, মানে বলছে ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কোন আন্দোলনটি ডান্ডি দিয়ে শুরু হয়েছিল? স্বদেশী মুভমেন্ট, নন কোপারেশন মুভমেন্ট, সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, একে কুইট ইন্ডিয়া মুভমেন্ট। এটা একেবারেই সোজা পড়ে গেছে, তো উত্তরটা হবে সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট, যেটা 1930 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, 30 সালে ডান্ডি মার্চ বলা হয়, ডান্ডি থেকে তোমার সবরমতী আশ্রম থেকে ডান্ডি অব্দি গেছিলেন লবণ আইন ভঙ্গ করে। ঠিক আছে, আচ্ছা বেশ। স্বদেশী মুভমেন্ট আমরা জানি হচ্ছে 1905 সালে শুরু হয়, যেটা হচ্ছে তোমার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন আমরাও চিনি, স্বদেশী বয়কট আন্দোলন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942, 1942 সালে শুরু হয়েছিল, 8 আগস্টে মিটিং হয়, স্টার্ট হয়ে হচ্ছে তোমার 9 আগস্টে। ঠিক আছে, আর নন কোপারেশন মুভমেন্ট 1920 সাল, যেটা হচ্ছে তোমার যেদিন শুরু হয় সেই দিন হচ্ছে তোমার একজন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামের মৃত্যু হয়েছিল, তার নাম হচ্ছে তিলক, ওই জন্য তিলকের নামে একটা তিলক ফান্ডও তৈরি করা হয়েছিল। এই অপশন নাম্বার বি। তো উত্তর হবে কি অপশন নাম্বার সি, কিন্তু ঠিক আছে, সি হচ্ছে কারেক্ট। ডান্ডি মার্চ বলেছে, সিভিল ডিসোবিডিয়েন্ট মানে আইন অমান্য আন্দোলন। পরবর্তী প্রশ্ন বলবো, বলছে অন হুইচ অফ দ্য ফলোইং চার্জেস বালগঙ্গাধর তিলক ওয়াজ অ্যারেস্টেড 1908? 1908 সালে তিলককে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু কিসের অভিযোগে? তো মার্ডার অফ দ্য ডগলাসকে মার্ডার করার জন্য সিডিশন, সিডিশন অ্যাক্টে, সিডিশন মানে হচ্ছে তোমার দেশদ্রোহ আইন, সিডিশন মানে দেশদ্রোহ। অপোজিং দ্য এজ অফ দ্য কনসেন্ট বিল, নাকি দ্য ইনসাইটিং দ্য চাপেকর ব্রাদার্স টু কমিট ভায়োলেন্স, মানে এখানে বলতে চাইছে যে চাপেকর ভাতৃদ্বয় যারা ছিল তারা হত্যা করেছিল, তাদের হত্যা লীলাতে তাকে মানে প্রভোগ করা হয়েছিল বা তাদের উৎসাহ দান করেছিল, সেই জন্য তাকে ধরেছিল, দেশদ্রোহের জন্য ধরেছিল, নাকি হচ্ছে কনসেন্ট বিলের বিরোধিতা করার জন্য, নাকি ডগলাসকে? এটা তো একেবারেই কাটা হয়ে যাবে অপশন নাম্বারে। উত্তর হবে অপশন নাম্বার বি, মানে দেশদ্রোহের আইনে তিনি হচ্ছেন তার পত্রিকা যে কেশরী এবং মারাঠা পত্রিকাতে ব্রিটিশ গভর্নমেন্টের সমালোচনা করেছিলেন। হ্যাঁ, তো সেই জন্য তাকে দেশদ্রোহের আইনে অ্যারেস্ট করা হয়েছিল, 8 বছরের জন্য মান্দালয় নিয়ে যাওয়া হয়, ম্যান্ডেলে বা হচ্ছে তোমার বার্মা দেশের একটি জায়গা, ম্যান্ডেলে বা মান্দালয়তে নিয়ে যাওয়া হয়, এবং হচ্ছে 8-এর পর তোমার 1914 সালে তাকে ছাড়া হয়। ঠিক আছে, 1908 থেকে 1914 সালে, এবং ওই জেলে বসে তিনি একটি বই লিখেছিলেন, নাম হচ্ছে গীতা রহস্য। গীতা রহস্য তিলকেরই লেখা। পরবর্তী প্রশ্ন বলবো, বলছে যে which among the following incidents that established the supremacy of the British over the French in India? বলছে নিম্নলিখিত কোন ঘটনাগুলির মধ্যে কোনটি ভারতের ফরাসিদের ওপর ব্রিটিশদের আধিপত্য বিস্তার হয়, মানে ব্রিটিশরা যে ফরাসিদের উপর আধিপত্য বিস্তার করেছিল কোন ঘটনার পর? ব্যাটেল অফ বক্সার, ব্যাটেল অফ ওয়ান্দিবাস, ব্যাটেল অফ কর্নাটিক ওয়ার, নাকি হচ্ছে ব্যাটেল অফ চিংলেপুট? তো উত্তর হবে অপশন নাম্বার সি, কর্নাটিক ওয়ার। 3টে কর্নাটিক ওয়ার হয়েছিল, এটা হচ্ছে দক্ষিণ ভারতে। তো এই কর্নাটিক ওয়ারই হচ্ছে ইন্ডো ফ্রেঞ্চ, ইন্ডো নয় সরি, ইংল্যান্ড প্লাস হচ্ছে ফ্রেঞ্চ, এদের মধ্যে যুদ্ধটা হয়েছিল। পরবর্তী প্রশ্ন বলবো, বলছে যে ভারতের নিম্নলিখিত গভর্নর জেনারেলদের মধ্যে কোনটির অধীনে বা কার অধীনে, অ্যাকচুয়ালি কার অধীনে তোমার 1948 সালে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চালু হয়? পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট চালু হয়েছিল 1948 সালে, কিন্তু কে চালু করেছিলেন পিডব্লিউডি? ডালহৌসি, উইলিয়াম বেন্টিং, লর্ড ওয়েলেসলি, নাকি ভিসকাউন্ট ক্যানিং? ক্যানিং, অপশন নাম্বার বি কারেক্ট।
না, বি তো নয়, ডালহৌসি হবে, ডালহৌসি অপশন নাম্বার এ তে আছে। অপশন নাম্বার এ, ডালহৌসির সময় এটা চালু হচ্ছে, ঠিক আছে। ডালহৌসি কিন্তু পাঞ্জাবকেও ক্যাপচার করেছিল, এই কোশ্চেনটা অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে, মনে রেখে দিও। পরবর্তী প্রশ্ন বলছে হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ ইউনিয়ন পাবলিক সার্ভিস, মানে ইউপিএসসির প্রথম চেয়ারম্যান কে? স্বাধীন ভারতে নয়, ব্রিটিশ ভারতে, ঠিক আছে। আমরা জানি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, এখান থেকে একটা কনসেপ্ট বলছে, খুব ভালো করে বুঝবে। 1919 সালে একটি অ্যাক্ট এসেছিল যাকে বলা হয় মন্টেগু চেমসফোর্ড। এই মন্টেগু চেমসফোর্ড বা ভারত শাসন আইন 1919, এখানেই বলা ছিল যে কি তৈরি করা হবে না, একটা কমিশন, সিভিল সার্ভিস কমিশন, যেটাকে তখন বলতো পিএসসি। এই পিএসসি তৈরি হয়েছিল এই অ্যাক্ট অনুযায়ী 1926 সালে। তো এই 1926 সালে পিএসসি তৈরি হয়, যেটা পরবর্তীকালে ইউপিএসসি হয় স্বাধীনতার পরে। তো সেটাই বলছে ইউপিএসসি মানে এই পিএসসির কথাই বলছে, ঠিক আছে। তো অল ইন্ডিয়া লেভেলে তো এটা, তো সেই কারণে এর প্রথম যিনি চেয়ারম্যান ছিলেন 1926 থেকে 32 পর্যন্ত, সেই ব্যক্তিটার নাম হচ্ছে রস বেকার, স্যার রস বেকার, ঠিক আছে। তো এই ধরনের ট্রেন্ডের কোয়েশ্চেন্স আমি বারবার বলছি, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যে নিজেও দেখবে প্রতিদিন, মানে সব প্রতিদিন না, অ্যাকচুয়ালি প্রতিদিনই ক্লাস থাকে, 3 দিন থাকে হচ্ছে সায়েন্সের ক্লাস এবং 3 দিন থাকে আমাদের এই ধরনের ডব্লিউবিসিএস এর ক্লাস, ঠিক আছে। সন্ধ্যে 6টা, মনে রাখবে, সোম থেকে শনিবার সন্ধ্যে 6টা। হোয়াট ওয়াজ দ্য ফাংশন অফ দ্য সমর্থ ইন মৌরিয়ান অ্যাডমিনিস্ট্রেশন? বলছে সমর্থ, এই যে সমাহার্তা, এই সমাহার্তা কি কাজ করতো মৌর্যদের সময়? তিনি কি রেভিনিউ কালেক্ট, মানে হচ্ছে রাজস্ব সংগ্রহ করতেন, ও তিনি কি জাজ হিসেবে ছিলেন, মানে বিচারক ছিলেন, নাকি লিডারশিপ অফ আর্মির নেতৃত্ব দেবে সেনাপতি ছিলেন, নাকি ডেলিভারিং দ্য জাস্টিস, তিনি ন্যায় বিচারে প্রদান করতেন? তো উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন নাম্বার, তিনি ট্যাক্স কালেক্ট করতেন, অপশন নাম্বার এ হবে রেভিনিউ কালেক্ট, ঠিক আছে, অপশন নাম্বার এ। পরবর্তী প্রশ্ন, একেবারে সোজা প্রশ্ন পড়ে গেছে, বলছে সাঁচি স্তূপের রেলিং তৈরি করা হয়েছিল কোন সময়? বলছে রেলিং অফ দ্য সাঁচি স্তূপা, আচ্ছা আচ্ছা। তো সাঁচি স্তূপ কবে সেটা নয়, বলছে সাঁচি স্তূপের রেলিং কবে? তো মৌরিয়ান পিরিয়ডে, শুঙ্গা পিরিয়ডে, কুষাণ পিরিয়ডে, নাকি গুপ্তা পিরিয়ডে? এবার যদি তোমাদের বলে দিত সাঁচি স্তূপ কবে, ছোট থেকে পড়ে এসছে অশোক সম্রাট অশোক তিনি বানিয়েছেন, তার মানে মৌর্য যুগে হয়েছে। কিন্তু এখানে রেলিং এর কথা বলে দিয়েছে, তাহলে আমি বারবার বলছি কোয়েশ্চেন কিন্তু বেস্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো অপশন নাম্বার মৌর্য, শুঙ্গ, কুষাণ, গুপ্তা আজ দ্য কারেক্ট আনসার। গুপ্তাদের সময় রেলিং তৈরি করা হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য হেভি টক্সিক মেটাল প্রেজেন্ট ইন ওয়েস্ট ওয়াটার অন দ্য ইন্ডাস্ট্রিজ? মানে ইন্ডাস্ট্রি থেকে যে তোমার জলগুলো বেরোয়, ওয়েস্ট বজ্র জল, ঠিক আছে, সেই বজ্র জলের মধ্যে কি পাওয়া যায়? মার্কারি, ক্যাডমিয়াম, লিড, না অল অফ দিস? অপশন নাম্বার প্রত্যেকেই জানো, অপশন নাম্বার ডি ইজ কারেক্ট, অল অফ দিস পাওয়া যায়, প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, প্রত্যেকটাই ক্ষতিকারক এবং হচ্ছে শরীরের জন্য ইম্পর্টেন্ট, মানে শরীরের জন্য খুবই ক্ষতিকারক, ঠিক আছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে রাখতে লাগবে মার্কারির থেকে হয় মিনামাটা, মিনা মাটা। তো মিনামাটা এইভাবে মনে রাখবে, মার্কারি মিনামাটা, মিনামাটা হচ্ছে মার্কারি, যেটা হচ্ছে Hg বলে, ঠিক আছে। হাইড্রার জিরাম বলা হয়, এই কোশ্চেনটাও আছে সায়েন্সে, হাইড্রার জিরাম, সায়েন্সে সেটা এগুলো আলোচনা করি, হাইড্রার জিরাম বলা হয়, Hg এর পুরো নাম। ক্যাডমিয়ামের ফলে কি? ক্যাডমিয়াম ইটাই, ক্যাডমিয়ামের ফলে ইটাই, ঠিক আছে, ইটাই। বেশ, চলো পরের প্রশ্ন। বলছে, ও আরেকটা কথা বলে দিই সায়েন্সের একটুখানি, লিড, এই যে লিডকে বলা হয় পিবি, লিড হচ্ছে পিবি, আর পিবির পুরো নাম হচ্ছে প্লাম্বাম, ঠিক আছে, প্লাম্বাম। পরবর্তী প্রশ্ন বলছে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান, মানে হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষিত মাতৃত্ব অভিযান বা অভিযান, এটা চালু করেছিল, এটা কি জিনিস, এটা কি সম্পর্কিত, নিম্নলিখিত কোনটা? শিশু কন্যা সুরক্ষার জন্য, নাকি গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য জন্য, নাকি কর্মক্ষেত্রে যৌন হয়রানির জন্য মহিলাদের, নাকি অপশন নাম্বার ডি বলছে পারিবারিক সংহিতা প্রতিরোধের জন্য? উত্তর কি দেবে? তো মাতৃত্ব অভিযানের কথা বলছে, তো সেই কারণে তোমার অটোমেটিক্যালি এইটা মনে হয় না হওয়ার চান্সেস বেশি। এই যে প্রিভেনশন দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ দ্য ওয়ার্ক প্লেস, তারপরে প্রিভেনশন দ্য হাউস হোল্ড ভায়োলেন্স, এগুলো মাতৃত্বের কথা বলছে, তো অপশন নাম্বার এ আর বি এর মধ্যেই হতে পারে। কন্যা সুরক্ষা বা হচ্ছে তোমার গর্ভবতী মহিলাদের, তার সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা মনে হচ্ছে, কন্যা নাকি হচ্ছে তোমার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য? অপশন নাম্বার বি হবে কারেক্ট, স্বাস্থ্য চেকআপস দা ফর দ্য প্রেগনেন্ট উমেন, বলছে মাতৃত্ব অভিযান। মনে রাখবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, ভেরি ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা ক্রস মনে করছো, এটা হচ্ছে স্টার, এটাই স্টার।
পরবর্তী প্রশ্ন বলছে which of the following process is the responsible for the formation of the delta at the place where the river meet the sea, মানে যেখানে হচ্ছে তোমার নদীগুলো সিতে মেশে সেই জায়গাটাতে কি ফর্ম করে। আচ্ছা, বদ্বীপ গঠন হয়, সেই বদ্বীপ গঠনের জন্য নিম্নের কোনটি দায়ী? সারফেস টেনশন দায়ী, কবুলেশন দায়ী, নাকি প্রেসার দায়ী, নাকি হচ্ছে ইমালশন দায়ী? কবুলেশন মানে কি? কবুলেশন মানে হচ্ছে তঞ্চন, তঞ্চন মানে জমাট বাঁধা, তাহলে জমাট বাঁধাই আনসার হবে, আমাদের দেহে রক্ত জমাট বাঁধে না, কবুলেশন। তো এখান থেকেও কিন্তু লজিক দিয়ে কোশ্চেন করা যেত, বদ্বীপ সৃষ্টি হয় আর কি। উইচ অফ দ্য ফলোইং ইজ দ্য উইকেস্ট ফোর্স, সব থেকে তোমার দুর্বল কোনটা, দুর্বল ফোর্স কোনটা, সব থেকে দুর্বল বল কোনটা? মহাকর্ষীয় বল, পারমাণবিক বল, দুর্বল বল, নাকি হচ্ছে তোমার বিদ্যুৎ বল? আমরা জানি মহাকর্ষীয় বলই হচ্ছে সব থেকে উইকেস্ট ফোর্স, ওকে। আর সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স হচ্ছে তোমার নিউক্লিয়ার ফোর্স, স্ট্রংগেস্ট এটা, ওকে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা তো সোজা কোশ্চেন, বেসিক কোশ্চেন ছিল। বলছে দ্য ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ তার আগে বলছে হ্যাজ বিন ইনিশিয়েটেড বাই দ্য, কে দেয় এইটা, এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ? ইউনেস্কো, অপশন নাম্বার বি, ইউনেস্কো দেয়। ইউনেস্কোর হেডকোয়ার্টার হচ্ছে তোমার প্যারিসে রয়েছে, ঠিক আছে, এখান থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দেওয়া হয় তোমার। আর হচ্ছে ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে তোমার নিউ ইয়র্কে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, রিপোর্টার্স উইদাউট বর্ডার, রিপোর্টার্স উইদাউট বর্ডার একটা রিপোর্ট পেশ করে, প্রেস ফ্রিডম ইন্ডেক্স, এটা এরা একটা তোমার রিপোর্ট পেশ করে, রিপোর্টটা হচ্ছে প্রেস ফ্রিডম ইন্ডেক্স। পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বিল দ্য পার্লামেন্ট পাস দ্য চেক কন্ট্রোল দ্য কর্পোরেট দ্য সোশ্যাল রেসপন্সিবিলিটি সিআরসি, বলছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি যেটা সিএসআর পরীক্ষার নিয়ন্ত্রণের জন্য সংসদে যে বিলটি পাস করেছে তার নাম কি? কোম্পানি সংশোধন বিল, কর্পোরেট ফাংশন বিল, নাকি আরটিআই, নাকি কোম্পানি নিয়ন্ত্রণ বিল? উত্তর কি হবে? উত্তর হবে অপশন নাম্বার এ, কোম্পানি সংশোধন বিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের মধ্যে কে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের প্রথম প্রাপক? রাজীব গান্ধী পুরস্কার খেলরত্ন দেওয়া হচ্ছে তোমার 1991 থেকে 92 পর্যন্ত দেওয়া, এই সময়ের মধ্যে প্রথম দেওয়া হয়েছে ফার্স্ট বিশ্বনাথ আনন্দ পেয়েছিল, সুশীল কুমার, সচিন তেন্ডুলকার, নাকি প্রকাশ পাদুকন? পেয়েছিলেন অপশন নাম্বার এ, বিশ্বনাথ আনন্দ, তিনি পেয়েছিলেন, তিনি হচ্ছেন দাবার সাথে জড়িত, দাবা খেলার সাথে জড়িত, ঠিক আছে। আর এটাই সর্বোচ্চ পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন, যেটা পরবর্তীকালে নাম পরিবর্তন করা হয়েছে, এখন হচ্ছে এটাকে আমরা বলি রাজীব গান্ধী খেলরত্নকে নামটা চেঞ্জ করে বলা হচ্ছে তো কি, যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, ঠিক আছে। পরের প্রশ্ন হু পপুলারলি নোন অ্যাজ দ্য শেরে পাঞ্জাব, শেরে পাঞ্জাব কে? রাজগুরু ভগৎ সিং, লালা লাজপত রায়, নাকি উধম সিং? আনসার ইজ অপশন নাম্বার সি, শেরে পাঞ্জাব বললে বলবো শেরে পাঞ্জাব হচ্ছে লালা লাজপত রায়। আর যদি বলে পাঞ্জাব কেশরী, পাঞ্জাব কেশরী, তাহলে বলবো রঞ্জিত সিং, রঞ্জিত সিং, পাঞ্জাব কেশরী, ঠিক আছে। আর শেরে পাঞ্জাব বললে হচ্ছে এই লালা লাজপত রায়ের মৃত্যু হয়েছিল কিন্তু মনে রাখবে 1928 সালে লাহোরে তোমার ওই প্রোটেস্ট করতে গিয়ে, কি প্রোটেস্ট না হচ্ছে সাইমন কমিশন বিরোধী প্রোটেস্ট করতে গিয়ে লাঠির আঘাতে হত্যা করেছিল, এবং এই সাইমন কমিশনের লাঠির আঘাতে যে হত্যা করেছিল তোমার লালা লাজপত রায়, তাকেই হত্যা করেছিল ভগৎ সিং, ঠিক আছে। ওই জন্যই লাহোর কি বলে লাহোর কনস্পিরেসি কেস শুরু হয় তোমার ভগৎ সিং এর বিরুদ্ধে। পরবর্তী প্রশ্ন বলছে নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম গ্র্যান্ড স্লাম? গ্র্যান্ড স্লাম বিশ্বের প্রাচীনতম। গ্র্যান্ড স্লাম হচ্ছে এমন একটি খেলা, সেটি হচ্ছে একটি মনে করো কি বলে একটা ট্রফি, একটা খেলার ট্রফি, সেটাকে গ্র্যান্ড স্লাম বলা হয়। তো এটা একটা টুর্নামেন্ট আর কি। তো এটা হচ্ছে তোমার টেনিস, একটা টেনিস টুর্নামেন্ট। এইটা হচ্ছে তোমার সব থেকে পুরনো হচ্ছে উইম্বলডন, এই যে ফ্রেঞ্চ ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন, ইউএস ওপেন, এগুলো সবকটাই হচ্ছে তোমার টেনিসের খেলা, আর উইম্বলডন হচ্ছে সব থেকে প্রাচীনতম। উইম্বলডন শুরু হয়েছিল 1877 সালে, 1877 সালে। ইম্পর্টেন্ট। ফুটবলের সব থেকে পুরনো এশিয়ার সব থেকে পুরনো ফুটবল, সেটা হচ্ছে সেটা হচ্ছে ডুরান্ড কাপ, ডুরান্ড কাপ, ওকে। সো থ্যাংক ইউ। যদি প্রশ্ন ভালো লাগে এবং আমার এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে যদি প্রথম হও তাহলে কি করবে, একটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী যেই ভিডিওস গুলো সেগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায় এবং হচ্ছে আমার সাথে তোমরা জুড়তে পারো, ঠিক আছে। যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে, তোমাদের কেমন ভিডিও বা কি দরকার, এক্সপ্লেনেশন আমার দরকার কি দরকার না, একটু ফাস্ট বলবো, সব কিছু আমার কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও, ঠিক আছে। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।